প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবেদনধর্মী অনুষ্ঠান দেশকাল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগ বিবিধ বিষয় নিয়ে এই অনুষ্ঠান। এছাড়া সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকারও। আজ ১লা এপ্রিল ২০২৬। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। ময়মনসিংহ-২ ফুলপুর তারাকান্দা সংসদীয় আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মুফতি মোহাম্মদুল্লাহ। তিনি রাজনীতিতে নতুন মুখ হলেও জনগণ তাকেই বেছে নিয়েছেন জনপ্রতিনিধি হিসেবে। আমার অ্যাক্টিভিটিস, আমার চালচলন, আমার কাজকর্ম, আমার লেনাদেনা, মানুষ সব জায়গা থেকে যখন আস্থা হারা হয়েছে আমার কাছে এসে তারা আস্থা খুঁজে পেয়েছে, সেই আস্থার প্রতিদান তারা দিয়েছে। দৃশ্যমান সমস্যা উত্তরণে সবাই প্রতিশ্রুতি দেয়, উত্তরণ হয়, কিন্তু যেটা দেখা যায় না, নৈতিক অধপতন, সামাজিক অবক্ষয়, এগুলো উত্তরণের জন্য, সমাধানের জন্য আপনার কি কোনো পরিকল্পনা আছে? গতকালকে ১ নম্বর সন্ধ্যা প্রোগ্রামে আপনি ছিলেন, আমি লম্বা আলোচনা করেছি, আপনারা শুনে থাকবেন। তা আমার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়নের চেয়ে আমার নৈতিক উন্নয়নটা আমার বেশি প্রাধান্য পাবে, আমি এটা প্রাধান্য দিব। নৈতিক অবক্ষয় একটা সমাজকে ধ্বংস করে দেয়, রাস্তাঘাট নষ্ট হলে সমাজ ধ্বংস হয় না। তা আমি যেহেতু আলেম হিসাবে সবচেয়ে প্রথম জিম্মাদারি হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তার রাহবারি করা, এটা হলো প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হলো এলাকার জনপ্রতিনিধি যারা বানাইছে তাদের মনস্কামনা হলো রাস্তাঘাট উন্নতি করা, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নতি করা, এটা হলো পরবর্তীতে। এরা তাদের টার্গেট প্রথম, কিন্তু আমার টার্গেট হলো মানবিক অবক্ষয় থেকে মানুষকে বাঁচানো, যুবক শ্রেণীদেরকে বাঁচানো, আর দ্বিতীয়ত হলো তারা যেটা চাইছে সেটা বাস্তবায়ন করা। মাদক শহর থেকে এখন গ্রাম পর্যায়ে চলে এসছে এবং জুয়া, অনলাইন জুয়া এগুলো ব্যাপক আকারে ধারণ করেছে। এগুলো সমাধানের জন্য, এগুলো রোধ করার জন্য, এগুলো বন্ধ করার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা কি আছে আপনার? অবশ্যই, ইনশাল্লাহ সুনির্দিষ্ট ব্যবস্থায় আমরা আগাইতেছি, বিভিন্ন জায়গায় কমিটি করতেছি এবং ২ থানার ওসি এবং ইউনো সহ আমি বৈঠক করেছি। কোন জায়গায় আমি জানি, মানুষে আমাকে বলেছে যে যেখানে মাদকের ব্যবসা হোক তাদের সাথে থানার একটা লিয়াজও থাকে, সম্পর্ক থাকে। এটা আমি শুনেছি, কিন্তু আমার ওসি স্বীকার করে নাই। আমি তাদেরকে বলছি এইগুলো জায়গাগুলো চিহ্নিত করতে এবং কারা ব্যবসা করে, জড়িত কারা, এদের নামে লিস্টটা করতে। হয়তো ঈদের পরেই আমরা এটা অভিযান শুরু করব ইনশাল্লাহ। আশা করি যে আমরা মাদক থেকে আমাদের যুব সমাজকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। মানুষের যে সেবার জায়গাগুলো, যেমন নাকি মানুষ যে জায়গাগুলোতে সেবা পেয়ে থাকে, ভূমি অফিস, থানা, এরকম আরও অনেক সেবা কার্যক্রমের যে অফিসগুলো আছে, যুগ যুগ ধরে সেই সব জায়গায় মানুষ হয়রানির শিকার হচ্ছে। এগুলো বন্ধে কি কোনো আপনার উদ্যোগ আছে? দেখেন, সমাজ যেভাবে চলে, সমাজের বিপরীতে চলতে গেলে সমাজের লোকজন এটাকে পরিহার করার চেষ্টা করে। আমি ইউনো অফিস থেকে শুরু করে প্রত্যেকটা অফিসেই মোটামুটি পর্যালোচনা শুরু করেছি যে আমাদের ফুলপুর তারাকান্দায় ভূমি অফিস থেকে শুরু করে সব অফিসে আর কোনো ধরনের দুর্নীতি চলবে না, ঘুষের বাণিজ্য চলবে না। অনেকে একটু নাখুশ, একটু দূরত্ব বজায় রেখে চলতেছে। আশা করি আগামী ৩-৪ মাস যদি একটু মেহনত করি, আমি ফুলপুর তারাকান্দা যাদের দ্বারা দুর্নীতিমুক্ত চলবে তাদেরকে এনে আমি ইনশাল্লাহ প্রশাসন পরিচালনা করব। আপনি একজন ব্যতিক্রমী জনপ্রতিনিধি, একজন আলেম, মুফতি এবং ইফতা নিয়ে আপনি পড়াশোনা করেছেন। এই যে জায়গায় জায়গায় আপনি যাচ্ছেন, মানুষের কাছ থেকে আপনার সাড়াটা কেমন পাচ্ছেন? এই সারাটা আমি বললে তো লম্বা সময় লাগবে। আপনি 2টা প্রোগ্রামে আমার সাথে ছিলেন, আজকে এবং গতকালকে। এই 2 প্রোগ্রাম থেকে আপনি কতটুকু অনুধাবন করতে পেরেছেন আমি জানি না। তো সর্বোচ্চ সাড়া পাচ্ছি যে মানুষ এতটা ভালোবাসতে পারে একজন মানুষকে, একজন প্রতিনিধিকে বিনা স্বার্থে, এটা আমি প্রমাণ এই বাংলাদেশের জনগণের সামনে। বিরোধী মতের যারা আছে তাদেরকে আপনি কিভাবে, তাদেরকে আপনার অনুকূলে বা কাজ করতে হলে তাদেরকেও আনুকূল্য লাগবে, সেটা আপনি কিভাবে সমন্বয় করবেন? আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা কাজেই দলমত নির্বিশেষে যারা যোগ্য, তাদের যোগ্য লোকদেরকে সাথে নিয়ে উন্নয়নের কাজে হাত দেওয়া। যেখানে যে দলে যাকে যোগ্য পাবো তাকে কাজে লাগানোর চেষ্টা করব। বিরোধী দল, এটা আপনারা জানেন, একটা মানুষ 20, 25, 30 বছর মেহনত করে,
এরপরে যদি পরাজিত হয় তবে কিছুদিন কষ্টটা তাদের থাকে, এই কষ্টটা যাওয়ার জন্য একটু সময় দিচ্ছি, তারাও সময় নিচ্ছে। আশা করি কষ্টটা বেশি দিন থাকবে না, তাদেরকেও কাজে লাগাবো ইনশাআল্লাহ। আমরা দেখি সমাজে নানা রকম বিরোধ আছে, সামাজিক বিরোধ আছে। ছোট্ট, ছোট বিরোধ কিন্তু ওই আ সংশ্লিষ্ট পরিবারের জন্য সেটা অনেক বড় বিরোধ। সেগুলো সমাধানের কোনো সামাজিক কোনো প্রক্রিয়া আপনি অবলম্বন করবেন কিনা? যে এটাও আমি চেষ্টা করতেছি ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক এই সামাজিক অবক্ষয় রোধে, বিভিন্ন রকমের বিরোধ রোধে আমরা সমন্বয়ক একটা কমিটি করে দিব। এরা যেন আগের দিনে দেখছেন আপনারা বিভিন্ন জায়গায় মাতবরি করতে গেলে, বিচার আচার করতে গেলে আগে ঘুষ খায়, আগে টাকা খায়, তারপরে কাজ করে। যার টাকা খায় তার পক্ষে কাজ করে। আমরা এই জন্য কিছু দিনদার ভালো মানুষ দিয়ে একটা কমিটি করব, বুঝমান লোক দিয়ে, যারা আইন বুঝে, সালিশি বুঝে, তারা যেন বিনা পয়সা বিনা টাকায় ইনসাফ ভিত্তিক সামাজিক বিচার করতে পারে। তারা যদি তো কোথাও ব্যর্থ হয় তাহলে এটা আমরা থানা পর্যায়ে আরেকটা বিচার বিশ্লেষণ করার জন্য, বিচার ব্যবস্থা করার জন্য আরেকটা কমিটি করতেছি। ওখানে আমি হয়তো থাকবো, এটা করব। যদি এখানে ব্যর্থ, তারপরে তাদেরকে আইনের আশ্রয় পাঠাবো, থানায় পাঠাবো। এর আগে চেষ্টা করবো যে কোনো মানুষ যেন শুধু শুধু মামলা মোকদ্দমা করে হয়রানির শিকার না হয়, টাকা পয়সা নষ্ট না হয়, সময় নষ্ট না হয়। এটা আমরা সামাজিকভাবে সমাধান করার চেষ্টা করব। আপনি তো কওমি মাদ্রাসা থেকে উঠে এসেছেন। এই কওমি মাদ্রাসায় যে শিক্ষাটা পেয়েছেন একজন জনপ্রতিনিধির জন্য, এই যে শিক্ষাটা দেওয়া হয়, এই শিক্ষাটা কি স্বয়ংসম্পূর্ণ নাকি আরো কিছু জানতে হয়? আমি কওমি মাদ্রাসা যেমন দাওরায়ে হাদিস পাস করছি, কলেজ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি পাস করছি। যে কারণে দুইটার সমন্বয়ে আমার জন্য কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এখন যারা শুধুই কওমিতে পড়ছে তাদেরকে তো জনপ্রতিনিধি হওয়া দরকার। এই শিক্ষায় আরো এর কিছু সংযোজন কিছু প্রয়োজন আছে কিনা? কিছু মনে করেন আপনি? সংযোজন তো কিছু আছেই, কওমিতে সব আছে, বাট সেই সবগুলো বাস্তবিক আমরা এই বাস্তবিক লাইনে চলতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হই, এগুলো বাস্তবায়ন আমাদের কওমিতে সবগুলো নাই। যে কারণে যদি কওমি থেকে যারা উঠে আসবে তাদের সব বিষয়গুলো ভালোভাবে পড়তে হবে, জানতে হবে, তারপরে জনপ্রতিনিধি হতে আসতে হবে, তাহলে তাদের জন্য সহজ হবে। ইমাম গাজ্জালীকে হুজ্জাতুল ইসলাম বলা হয়। পাশাপাশি উনি সমসাময়িক জ্ঞানও উনার ছিল। এরকম কি কোনো পরিস্থিতি বর্তমানে করার কোনো সুযোগ আছে কিনা? ইমাম গাজ্জালী তো ইচ্ছা করলে সবাই হতে পারবে না। ইমাম গাজ্জালী তো ওনাদের পদাঙ্ক অনুসরণ আমাদের মুরব্বী আকাবির যারা আছেন করেন। এরকম অনেক আলেম, বড় বড় আলেম আছেন যে পাণ্ডিত্য অর্জনকারী, যেমন আমাদের বাইতুল মোকাররমের খতিব সাহেব মুফতি আব্দুল মালিক সাহেব আছেন, মুফতি সাঈদ সাহেব আছেন, ওবায়দুল্লাহ হামজা আছেন, এরপরে মুফতি দেলোয়ার শাহ হুজুর আছেন। হ্যাঁ, এরকম সব সব দিক থেকেই একজনের সাথে আরেকজনের তুলনা হয়, মানে পাণ্ডিত্য অর্জনকারী এরকম অনেক আলেম ওলামা আমাদের আছেন। তা আশা করি ওনাদের সাথেও আমার সম্পর্ক আছে, ওনাদের সুদৃষ্টি আছে আমার উপরে। আশা করি তাদের বুদ্ধি পরামর্শ আমার কাজে আসবে ইনশাআল্লাহ। জুলাই জুলাই এবং আগস্ট বিপ্লবের যে চেতনা, যে একটা স্পিরিট তৈরি হয়েছিল, সেটা কি সেটা কি ধারাবাহিকতা রক্ষা পাবে নাকি থেমে যাবে কোথাও? ওইটাকে থেমে যেতে দেওয়া যাবে না। এবং জুলাই যদি না হতো আজকে আমরা এমপি হতাম না, আমরা ক্ষমতায় আসতাম না। জুলাই যদি না হতো বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না। জুলাই যদি না হতো তাহলে তারেক জিয়া এই দেশে আসতে পারতেন না। এই জুলাই এই দেশের মানুষকে নতুন করে মুক্তি দিয়েছে। এই মুক্তির স্লোগান, এই মুক্তির স্পিরিট আমরা আশা করি আগামী 100 বছর থাকবে ইনশাআল্লাহ। আর যে স্পিরিটটা ধারণ করতেছে আমরা, আমাদের শহীদ ওসমান হাদি সেই জুলাইয়ের স্পিরিটটা আরও বাড়িয়ে দিয়ে গেছে আমাদেরকে, এবং সেটাকে ধারণ করার জন্য আল্লামা মামুনুল হক সাহেব প্রত্যেকের হৃদয় পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এবং শাপলা চেতনার কথাও আপনারা ভুলে যান না। শাপলা চেতনা কিন্তু সেইটারই শুরুর ভূমিকা ছিল এটা, শাপলা চত্বর। যদি শাপলা না হতো তাহলে জুলাই বিপ্লব হতো না। এই সব কিছু মিলেই জুলাই বিপ্লব। আমরা জুলাই বিপ্লবকে কখনোই ব্যর্থ হতে দিব না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি সংস্কৃতি বিপ্লবের কথা বলতো। সেই সংস্কৃতি বিপ্লব সে একাই চালিয়ে যাচ্ছিল। এখন তো ওসমান হাদি নেই। তার সেই সংস্কৃতি বিপ্লবটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কোনো কি চিন্তাভাবনা আছে? এটা চলমান আছে। আর আমি মনে করি শহীদ ওসমান হাদি যে বিপ্লব শুরু করেছিলেন একা, এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে তার অনুসারীরা সেই বিপ্লব চালিয়ে যাবে ইনশাল্লাহ। এবং শুধু সে ছিল ইউনিভার্সিটি লেভেল থেকে একটা ছেলে, এখন মাদ্রাসা, আলিয়া, কওমি, ইউনিভার্সিটি সব লাইন থেকেই
তার সেই চেতনাকে আমরা ইনশাল্লাহ আগায় নিয়ে যাব। শহীদ ওসমান হাদিকে আমরা আমাদের দৃষ্টি থেকে আড়াল হতে দেব না।